আজকে ভিডিওতে ডায়মন্ড ইনফরমেশন 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষার মূল্যায়নে যে 17 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ মেদিনীপুর কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একই আছে কপিকল আমাদের বল প্রয়োগের দিক কেটাবে উল্টো করে দেয়। এরপরে দুই আছে গুড়ি গুড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে, এটা হবে ফার্ন হবে। এরপর তিনি দেখে যাচ্ছে যাদের ত্বক কণ্টকযুক্ত হয় তারা হলো, এটা হবে অ্যাকাইনোডার্মাটা। এরপরে চারে আছে পোকামাকড়দের মহাকাব্য কার লেখা, এটা হবে জ অ্যারি ফেবা। এরপরে পাঁচে আছে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, এটা হবে প্যারাডাইস মাছ। এরপরে ছয়ে ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায়, এটা হবে চাষের জমি থেকে। এরপরে সাথে অধাতু হলেও তাপের সুপরিবাহী, এটা হবে হীরক। আটে ধোঁয়া হলো এক প্রকার, এটা হবে গ্যাস ও কঠিনের মিশ্রণ। এরপরে নয়ে অণুর পরিমাপ করতে এসআইতে ব্যবহৃত এককটি হলো, এটা হবে মোল। এরপরে 10এ অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো, এটা হবে জীবাশ্ম জ্বালানি। এরপরে দিয়ে গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে নততল ভূমির সঙ্গে, এটা হবে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। এরপরে দুই আছে নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবদের, এটা হবে প্রোটিস্টা বলে। এরপরে তিনে আছে উই পোকার খাদ্য হলো, এটা হবে কাঠের সেলুলোজ। 4 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। 5 বেগ হলো লব্ধ রাশি। 6 এসআইতে অভিকর্ষজ বলের একক হলো নিউটন বা কিগ্রাভার। এরপরে তিনে দিকে আছে নিচের যে কথাটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন দাও ও যে কথাটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। একে আছে লিভার একটি জটিল যন্ত্র, এটা ভুল হবে। এরপর দুই আছে সমস্ত করাটাই হলো মেরুদণ্ড, এটা ঠিক হবে। 3 অক্সিজেন গ্যাসটি দাহ্য, এটা ভুল হবে। 4 ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত মাপা সম্ভব, এটা ঠিক হবে। 5 আছে জলবিদ্যুৎ উৎপাদনে মূল ভূমিকা পালন করে সূর্য, এটা ঠিক হবে। এরপরে চারিদিকে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। এ স্তম্ভে একে আছে ব্লো হোল, এটা হবে তিমি। 2 আছে জলজ রেশম, এটা হবে স্পাইরোগাইরা। 3 ম্যালেরিয়া, এটা হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। 4 প্রথম শ্রেণীর খাদক, এটা হবে মৌমাছি। 5 পরিযায়ী পাখি, এটা হবে আর্কটিক টার্ন। এরপরে 5 দেখেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে সিনথেটিক এনামেল কি কাজে লাগে, এর উত্তরটি তোমরা বইয়ের 140 পাতাতে পেয়ে যাবে। এরপর 2 আছে কাদের উভচর উদ্ভিদ বলা হয়, এটা হবে মশকে। এরপর 3 আছে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত অণুজীব, এটা হবে মোনেরা। এরপর 4 আছে প্রজাতি বলতে কি বোঝো, একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের প্রজাতি বলে। এরপরে 5 আছে সাপের বিষ আমাদের কোন তন্ত্রের উপর ক্রিয়া করে, এটা হবে স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্র। এরপর 6 আছে পুরনো লোহা থেকে কোন প্রক্রিয়ায় নতুন ধাতুর জিনিস বানানো হয়, এটা হবে গলন। এরপরে 7 হাইড্রোজেনের যোজ্যতা কত, এটা 2 হবে। 8 বাতাসের উপস্থিতিতে আমি জলে সাদা গুঁড়ো উৎপন্ন করি, আমি কোন ধাতু, এটা হবে ম্যাগনেসিয়াম। এরপর 9 আছে প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো, এটা হবে বিঘত। 10 1 ঘন সেন্টিমিটার সমান কত লিটারের সমান, এটা হবে 1 লিটারের সমান। এরপরে 11 চুম্বকের কাছে একটি লোহার পেরেক এগিয়ে গেল, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। এরপরে 12 ভর ও ভারের মধ্যে সম্পর্ক কি, ভার সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। এরপরে 6 দিকে আছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। একে আছে আমাদের হাত যে শ্রেণীর লিভার তার একটি রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি দেখাও। এই যে আমাদের হাতের চিত্রটা দেখে নাও, যে প্রথমে দেখো এর যেটা আছে এটা কোনইতে আলম্ব এবং মাঝখানে পি যেটা বল কাজ করে এবং সামনের অংশ এটা হচ্ছে ভার বা ওয়েট কাজ করে, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হবে। এই যে তোমাদের এখানে দেখে নাও, এই যে প্রথমে যেটা হচ্ছে ভার, তারপর হচ্ছে বল, তারপর হচ্ছে এটা আলম্ব। এরপরে 2 আছে সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসে 2টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো সমান্তরাল শিরাবিন্যাস জালিকাকার শিরাবিন্যাস। বিষয় 1 হচ্ছে শিরাবিন্যাসের প্রকৃতি, মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি একে অপরের সঙ্গে মিলিত না হয়ে পত্রফলকে সমান্তরালভাবে ছড়িয়ে থাকে, পত্রফলকে মধ্যশিরা বারবার বিভক্ত হয়ে বিভিন্ন শাখা শিরা ও
উপশিরায় ভেঙে গিয়ে জালকের ন্যায় গঠন করে। এরপর দুই হচ্ছে অবস্থান। একবীজপত্রী উদ্ভিদের পাতায় এই রকম শিরাবিন্যাস দেখা যায়, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় এই রকম শিরাবিন্যাস দেখা যায়। এরপর এটা হচ্ছে উদাহরণ, এটা কলা, ধান প্রভৃতি পাতা, এটা জবা পাতা, অশ্বত্থ পাতা ইত্যাদি। এরপরে লেগে আছে ট্যাপেটাম লুসিডাম কি? এর উত্তরটি হলো বিভিন্ন নিশাচর শিকারী প্রাণীর চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং চোখ জ্বলজ্বলে দেখায়। এরপরে 4 আছে প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে? এর উত্তরটি হলো প্লাস্টিকের ক্ষতিকর দিক। প্লাস্টিক বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে, যেমন এক হচ্ছে প্লাস্টিক মাটিতে মেশে না, ফলে জমতে থাকে এবং মাটির উর্বরতা কমে যায় ও বৃষ্টির জলকে মাটির নিচে চুঁয়ে যেতে বাধা দেয়, ফলে মাটির নিচে স্বাভাবিক জলস্তর নেমে যায়। 2 প্লাস্টিক জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেয়, ফলে বর্ষাকালে রাস্তায় জল জমে। 3 ঘাস পাতার সঙ্গে গবাদি পশুরা প্লাস্টিক খেলে তাদের পেটে গণ্ডগোল দেখা দেয়। 4 জলাশয়ে জমা প্লাস্টিক মাছ, কচ্ছপ প্রভৃতি প্রাণীদের মৃত্যু ঘটায়। 5 প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস সৃষ্টি হয়, যা ক্যান্সারের কারণ। এরপরে 5 আছে O2 বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো ও বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়, O2 বলতে অক্সিজেনের একটি অণুকে বোঝায় যা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। এরপরে 6 আছে লব্ধ একক কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। এরপরে 7 আছে শক্তির নিত্যতা সূত্রটি কি? এর উত্তরটি হলো শক্তি নিত্যতা সূত্রটি হলো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপরে 7 গেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে তোমার স্কুলের জলের ট্যাপের মাথাটি কোন প্রকার সরল যন্ত্রের উদাহরণ? এই যন্ত্রের গঠন বর্ণনা করো। এটা হবে চক্র ও অক্ষদণ্ডের উদাহরণ। আর এর গঠন বর্ণনাটা তোমরা এখান থেকে বলে দেবে যে চক্র ও অক্ষদণ্ড হলো এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র। এই যন্ত্রে একটি কম ব্যাসার্ধের বেলনাকার দণ্ডের সঙ্গে একটি বেশি ব্যাসার্ধের চক্র দৃঢ়ভাবে যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলনাকার দণ্ডটিকে বলে অক্ষদণ্ড। চক্র ও অক্ষদণ্ড উভয়েরই তাদের সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষিত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। এরপরে 2 হচ্ছে প্রদত্ত প্রাণীগুলি যে পর্বের অন্তর্গত তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। এতে আছে শামুক, বিতে আছে মাকড়সা, সিতে আছে যোগ। শামুক হচ্ছে তোমাদের কম্বোজ বা মোলাস্কা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো 1 দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। এরপরে মাকড় সেটা হবে সন্ধিপদী প্রাণী বা আর্থ্রোপোডা এটা আছে। এদের বৈশিষ্ট্য হলো এর দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ ও উদর। এরপরে যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীর অন্তর্গত। এর বৈশিষ্ট্য হলো দেহ লম্বা নলাকার। এরপরে 3 হচ্ছে তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? রতনলাল ব্রহ্মচারী কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন? এটা আমি বাঘেদের নিয়ে গবেষণা করেছেন। এর আগের প্রশ্নোত্তরটি হলো বেশিরভাগ তিমি প্রজাতিরা নিজেদের মধ্যে নানা প্রকার শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। হামব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। এরপরে 4 আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন কেন? যুক্তিসহ আলোচনা করো। এর উত্তরটি হলো তোমরা এখান থেকে এর উত্তরটি বলে দেবে যে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, কম্পিউটার ক্যাবিনেট ইত্যাদি অণুজীব দ্বারা
প্রাকৃতিক উপায়ে পরিবেশে বা মাটিতে মিশতে পারে না, অর্থাৎ এরা বিয়োজন ঘটে না। ফলে প্লাস্টিক, কাঁচ ইত্যাদি মাটিতে, নদীতে, কৃষিজমিতে, সমুদ্রে দিনের পর দিন জমতে থাকে এবং ওই স্থানের জীব বৈচিত্র্যকে ধ্বংস করে ও জমির উর্বরতা হ্রাস করে। এমনকি জৈব অভঙ্গুর বর্জ্যগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর দেহে প্রবেশ করে জৈব বিবর্ধন ঘটায়। অপরদিকে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন তরি তরকারি খোসা, কাগজ, চটের ব্যাগ ইত্যাদি জৈব অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে বা জলে মিশে যায় এবং ওই স্থানের উর্বরতা বৃদ্ধি করে। তাই জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বেশি ক্ষতিকারক, তাই এগুলি আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন। এরপরে 5টা আছে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবে। পরিশ্রবণ কাকে বলে? এর উত্তরগুলি হলো, একটি বিকারে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ নিয়ে তাতে জল যোগ করা হলো। এবার মিশ্রণটি ভালোভাবে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। এতে লবণ পুরোপুরি জলে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু চকের গুঁড়ো জলে ভাসবে। এবার পরিশ্রবণ প্রক্রিয়া লবণটি ফিল্টার করলে চকের গুঁড়ো ফিল্টার কাগজের গায়ে আটকে যাবে এবং লবণের দ্রবণ পরিশুদ্ধ হিসাবে নিচে জমা হবে। লবণের জলীয় দ্রবণকে তাপ দিলে জল বাষ্পে পরিণত হবে এবং নিচে পাত্রে পড়ে থাকবে শুধু লবণ। এইভাবে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা যায়। এরপরে এটা হচ্ছে পরিশ্রাবণ, যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে পরিশ্রাবণ পদ্ধতি বলে। এরপরে 6 আছে তোমার স্কুলের ফুটবলটির ব্যাস 25 সেমি হলে সেটির উপরিতলে ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। এর উত্তরটি হলো, তাহলে ফুটবলটির ব্যাস কত বলেছে যে 25 সেন্টিমিটার এবং ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল সমান আমরা জানি কি পাই গুণিতক ব্যাস, অতএব 3.14 গুণিতক 25 গুণিতক 25। অতএব এটা হচ্ছে কাটাকাটি করলে উত্তরটা বেরিয়ে যাবে যে 1962.5 বর্গ সেমি। এরপরে 7টা আছে দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা উল্লেখ করো। এর উত্তরটি হলো, 1 হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলেও পিছলে যেতাম। 2 গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক করছে থামানো সম্ভব হতো না। 3 কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলির উপর বল প্রযুক্ত হলে তারা কাগজের উপর দিয়ে পিছলে যেত। তাহলে আজকে ভিডিওতে আমরা 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 17 দাগে মেদিনীপুর কলেজের স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।